প্রিয় এলাকা, এলাকার প্রায় মানুষই কুমারখালীতে দেখা হয়, সবাই চিনা না, সবাইকে চিনি এবং জানিস, আমাকে সবাই চেনেন। আপনারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, অনেকক্ষণ বসে আছেন। আসসালামু আলাইকুম। সংক্ষেপে দু একটা কথা বলবো। আপনারা শহরতলির মানুষ, আপনারা আমার চাইতে বেশি ভালো জানেন, ঠিক না বেঠিক? আমরা যে খবরটা জানি না, পাই না, সেটা আপনাদের কাছে আগে আসে। আমি একজন সহজ সরল মানুষ, কোন লোককে ক্ষতি করতে শিখিনি। যাকে যা বলার, যা করার সামনের পরেই বলি। আমি কোনো পিছনে কথা বলা লোক না। আমি ব্যক্তিগতভাবে কোনো থানার দালালি করি না। আমাকে দিয়ে কোনোদিন কেউ বলতে পারবেন না যে 2000 টাকা থানায় দিয়েছেন। থানায় যাবার মনে করবো যে আমি থানায় যাই না। মানুষ যখন বিপদে পড়ে তার উপকারের জন্য সামনে এগিয়ে যাই। যদি কোনো জায়গায় কোনো টাকা পয়সার প্রয়োজন হয়, ওই ব্যক্তি নিজেই তার টাকা সেই জায়গায় দিলে কাজ হবে, সেখানে দিতে বলি। আমি কোন লোককে হয়রানি করি না। আর দেখেন তো আমার সাথে যারা আছে, ছোট বড় সমস্ত লোকজন, একজন সন্ত্রাসী আছে নাকি? এখন চাঁদাবাজি আছে? কোন রাত্রি কোন বাড়ি ঘর ঘেরাও করে ডাকাতি মারাতি করে সে জাতীয় লোক আছে নাকি? আপনাদেরকে বুঝতে হবে। আমরা ব্যক্তিগতভাবে, আমি 1976 সালের প্রথম কাউন্সিলর, 23 বছর বয়সে। তারপর 1980 সালে আমি, 84 সালে আমি চেয়ারম্যান নির্বাচিত হই। সেই চেয়ারম্যান নির্বাচনে আপনাদের এলাকার একজন নেতা ছিলেন তখন, আব্দুল আজিজ খান, মরহুম আব্দুল আজিজ খান। তিনি আমাকে অখণ্ডভাবে সমর্থন দিয়েছিলেন। সবার আগে উনি আমাকে সমর্থন দিয়েছিলেন যে আনসারকে চেয়ারম্যান রাখা যাবে। পাশাপাশি যারা ছিল, তরুণ ভাইরা যারা ছিল, সবাই তখন তো আমরা সবাই একসঙ্গেই থাকতাম, কিন্তু আমি তাদের একটু বয়সে অনেক ছোট। আজিজ খান সাহেব আমার সাথে মনে হয় 15-20 বছরের বড়। আমার তরুণ ভাই ছিলেন আমার সাথে 12 বছরের বড়। কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল তাদের এই কিছু কিছু ন্যায্য কথাবার্তা, ওনারা আমাকে একটু স্নেহ করতেন এবং জানতেন যে আমি একরকম মানুষ, যেটা বলি সেটা করি, খারাপ কাজের মধ্যে নাই। জীবনে কোনোদিন কোন নেশা করিনি, কোনোদিন একটা সিগারেট খাইনি। একমাত্র আমার খাবার ছিল চা, চাটা একটু বেশি খেলাম, সেটাও বাদ। আমরা একটা নেশা ছিল খেলাধুলার, আর একটা নেশা ছিল মানুষের সেবা করার। আমাদের বন্ধু বান্ধবের মধ্যে, আমাদের পাড়াতে কার বই নাই, ঈদের আগে কাদের কোন সব গরিব মানুষের কাপড় চোপড় নাই, কোন সব বিধবাদের কাপড় নাই ঈদের সময়। এইগুলো কিনে কিনে আমরা ডিস্ট্রিবিউশন করতাম রাতের অন্ধকারে। আমরা যে ডিস্ট্রিবিউট করতাম সেটা মানুষ লোক চোখে না, রাতের অন্ধকারে। এই যে করোনা গেল 3-4 বছর আগে, যখন কেউ কোনো রিলিফ দেয় নাই, আমি কুমারখালীতে প্রায় 1200 প্যাকেট করে আমার রাতের অন্ধকারে মানুষের দ্বারা দ্বারা গরিব মানুষ তালিকায় তৈরি করে আমরা সেই রিলিফের প্যাকেট পৌঁছায় দিয়েছি। তারও 15 দিন পরে, 1 মাস পরে সরকার থেকে রিলিফ আসে, সেই রিলিফ ডিস্ট্রিবিউট হয়। সেজন্য আমরা বলি আমরা গরিব মানুষের বন্ধু, আমরা গরিব মানুষের সেবায় আছি, ভালো মানুষের সেবায় আছি। খারাপ মানুষ আমাদেরকে খুব ভয় পায়, বুঝতেই তো পারছেন। 34 বছর বিএনপি করছি। সেদিন কয়েকজন পৌরসভার কর্মচারীদেরকে ডেকে বললাম
ওরা তৎকালীন সময়ে 30 বছর আগে কংগ্রেস ছাত্র দলের বিভিন্ন কোয়ালিটির নেতা। তোমরা তো ওরাই জোর করে আমাকে বিএনপিতে ঢোকাই দেয়, বিএনপিতে ঢোকায়, বিএনপি করার জন্য উদ্বুদ্ধ করে। আমরা বললাম তোমরা আমার জন্য 50 জনের চাকরি দিয়েছি, শুধু পৌরসভাতেই, আর অন্যান্য কলেজ স্কুলে অনেক জায়গায় অনেক চাকরি। তোমাদের চাকরি হলো মেহেদী সাহেব আমার এমপি, আমি 96 সালে নমিনেশন পেয়েছিলাম। আমি ওই 96 সালে নমিনেশন পাওয়ার পর থেকে 10 দিন যে নির্বাচন করেছিলাম, অত বড় নির্বাচন, অত বড় গাড়ির বহর, এত ঝটিকা নির্বাচন আর হয় নাই। সমস্ত কুমারখালীতে আমরা ধানের শীষের জোয়ার সৃষ্টি করেছিলাম। কথা ঠিক না বেটি? সারা কুমারখালীর মানুষকে আমি এক কাতারে আনতে পেরেছিলাম। কোকসা কুমারখালী 2 জায়গায় একই অবস্থা। কিন্তু মেহেদী সাহেব বিভিন্ন ছাত্রলীগের উনি কুষ্টিয়ার নেতা, জেলার সঙ্গে কেন্দ্রের একটা সম্পর্ক থাকে, বিভিন্ন ভুল বুঝাবুঝি সৃষ্টি করে বিভিন্ন মিথ্যার প্রলোভন দেখে উনি এমপি হয়ে গেলেন। আপনাকে বলতে পারেন আমার এমপি সাহেব মেহেদী সাহেব সম্মান দিয়ে কথা বলি, উনি কি ওনার এমপি হয়ে কোনো মসজিদে 2000 টাকা দান করেছেন? কি সেবা করে উনি? তখন নমিনেশন শেষ হলো, আমরা জানি না। আমরা তো যেদিন কথা বলা শিখেছি তারপরের দিন থেকে তো মনে হয় জনগণের সঙ্গে মিশে আছি কুমারখালী কোকসায়। আজকে 17 বছরের কথা বলি, 17 বছর কি একদিন আমাদের রবি সাহেব দেখেছেন? আর একজন হাইব্রিড নেতা হয়েছেন। আওয়ামী লীগের সময় হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এখন তিনি বিএনপির কিছু নেতার, তারও আমদানির উদ্যোক্তা মেহেদী সাহেব, উনি এগুলো আমদানি করেন। তার পাশে উনি যা ওই জায়গায় দিলেন যে খয়রাত খেতে যান, ওইখানে যে আবার দলের কিছু নেতাকে উনি আবার এই মেহেদী সাহেব সেই সময় উনি তার সাথে চুক্তিতে আবদ্ধ হয়, এটা আর বলতে চাচ্ছি না। তার দেখা দেখি আমাদের কুমারখালীর কিছু বড় বড় নেতা, যাদেরকে আমরা নেতা বানিয়েছি এরকম, ভাই অমুক তাকে ভোট দেবেন, কাজ আমি করে দেবো, আমার কাছ থেকে বুঝ করে নেবেন, এইসব কিছু নেতা তার কাছে যায়। আমরা বিএনপির মানুষ বড় খারাপ, টাকা দেখলে আর মাথা ঠিক থাকে। যখনই টাকা ধরেছে সামনে, তার তো বাঁচার দরকার। যে আওয়ামী লীগের আলম সাহেবের বিজনেস পার্টনার, আমাদের এক্স মেয়র অরুণ সাহেবের বিজনেস পার্টনার, আপনাদের বুঝে নিতে হবে এইসব লোক এখন আমাদের নেতাদেরকে টাকা পয়সাতে কিনে নিয়ে নতুন করে ভোট সৃষ্টি করে জোয়ার সৃষ্টি করেছে রামের শেষে। আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই। টাকা ইনকাম করলেন আওয়ামী লীগ থেকে আর খরচ করছেন বিএনপির পাশে, উনি বিএনপির সদস্য। আমরা এখন কি করব? আমরা আমাদের প্রকৃত সৈনিককেই ভোট দেব, তার সঙ্গেই থাকবো, না হাইব্রিড নেতাদের পাশপাল দৌড়াবো? আমরা পরীক্ষিত সৈনিক। আমি আগে উদাহরণ দিলাম, আমি প্রথম কাউন্সিলর হই, তারপরে 4 বার মেয়র। আমাদের প্রাণপ্রিয় নেতা শহরে আবুল হোসেন তরুণ সাহেব, সবচেয়ে জনপ্রিয় মানুষ, সেও 1994 সালে তার ভাইকে দিয়ে দাঁড় করে দিয়ে দাঁড়ে দাঁড়ে ভোট চেয়েছে, কিন্তু আমার সাথে ভোটে পারে না। আমার তো পরীক্ষা কয়েকটা হয়ে গেছে। তারপরে সরকারি ভাবে যে আপনার ওয়ার্ড লেভেলের মধ্যে কি পরীক্ষা দিতে হয়েছে আমাদেরকে চিন্তা করতেই পারবেন না। এত লোকের সামনে বলতে নিজেরও লজ্জা করে। আমার বাড়ি কোথায়, আমার বাপ কি করে, আমার দাদা কি করে, দাদা বলতে পারবা বাড়ি, তারপরে আর বলতে পারি না। আমাকে ধরে নিয়ে গেছে, ধরে মানে ডেকে নিয়ে গেছে আর্মি ক্যাম্পে, যে বিভিন্ন ভাবে জিজ্ঞাসা করছে। আর রসুলদার তো সব পালাই গেছে, সবগুলো সবাই পালাই গেছে। আমি একমাত্র কুমারখালীতে
আশপাশ শহরতলি দিয়ে মোটর সাইকেলে ঘুরেছি, কোনো ভয় করিনি। আমাকে ডেকেছে, আমি তার সদুত্তর দিয়েছি। আমরা বলেছি 200 বছর ইতিহাস খুঁজতে পাওয়া যাবে। আমার দাদা এবং এখানেই রশিদুলের নানা অনুরুদ্দিন খান সাহেব, তাদের একটা সম্পর্ক ছিল। তো কয়েকটা ফ্যামিলির কথা বলেছে, এরাই ছিল মুসলমানদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী। এবং এই আমাদের স্বপন চেয়ারম্যানের বাবা উদাহরণ দিয়েছিলাম আমরা কয়েকদিন, আমার তো খেয়াল নেই। আর উনি আমার গ্রামের বাড়ি, যে বাড়িতে আমার আপা থাকে, ওই বাড়ি দেখতে গেছেন। তহসিল অফিসে গেছেন, যে আমার জমি থেকে এত পত্রিকা আসতো। তো লোকজন সবাই বল, তুমি তো মুমতাজ পরমানিকে, ইয়াদারি পরমানিকে, আনসার পরমানিক তো কিছু নাই, সেটা এখন দেখাশোনা করে না। এইভাবে আমাদেরকে টর্চার করা হয়েছে আর্মি দিয়ে, তাও আমরা কুমারখালী ছাড়িনি। এবং আমার 2-3 জন কাউন্সিলরকে ক্রস ফায়ার দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। তারপরে যখন ওনারা জনমত জলবিয়ে দেখেছে যে আমাদের সমর্থন বেশি, যার কাছে জিজ্ঞাসা করে সেই বলে না, আনসার পরমানি ভালো লোক, তার সাথে সমস্ত কাউন্সিলররা ভালো লোক, আমরা তাদের পক্ষে আছি। ওই জন্য আর বেশি দূর তারা এগোতে পারেনি। আমরা আমাদের সততা প্রতিষ্ঠিত করেছি কুমারখালীতে। বর্তমান মেয়ররা তো আওয়ামী লীগের নেতারা আমার বিরুদ্ধে শত শত দরখাস্ত, তদন্ত হয়েছে মাসের পর মাস। একটা জায়গায় তারা আমাদেরকে বাঁধাতে পারে। একবার জেলে দেওয়ার জন্য আমাকে 11টা মামলা দিয়েছিল, এখন 4টে মামলা আছে আমার বিরুদ্ধে। একটা কোনদিন দরখাস্ত নাই, একটা চিঠি নাই, আমার বিরুদ্ধে 11টা মামলা। আমার ছেলের বিরুদ্ধে 14টা মনে হয়, আমাদের মনে হয় 7টা মামলা খারিজ হয়েছে, এখনো 4টে আছে। এত কষ্ট ধৈর্য সহকারে আমরা আপনাদের সাথে আছি। আজকে এই যখন দুর্দিন চলে গেছে, আমি তো আগেই বলেছি কাদের জন্য দুর্দিন গেছে, আমাদের সন্তানেরা। আমরা তো পাইনি, আমরা বড় বড় কথা বলি মাইকে, এই নির্বাচন দেন, ওই নির্বাচন দেন। করেছেন নাকি হাসিনার সময়? কি করেছেন? ছাত্ররা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনার বিদায় দিয়েছে। আপনারা কি করেছেন? ঢাকায় বসে বসে আমাদেরকে ডেকেছেন, আমরা বেশি হয়ে গেছি। পুলিশ সাউন্ড গ্রেনেড বাস্ট করেছে, আমাদের আগে আপনারা দৌড়ায় স্টেজ থেকে পালিয়েছেন। আমরা চাই আগামীতে নির্বাচন আসছে, এই নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো একত্রিত, তারা বিভিন্ন জায়গায় মিটিং সিটি করছে। কিন্তু আমাদেরকে বসে চলবে না। আমাদেরকেও আমাদের যেসব ওয়ার্ড কমিটিগুলো আছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, বিএনপি, তাদেরকেও দলকে সুসংগঠিত করতে হবে, তাদেরকেও দলকে একত্রিত করতে হবে। এই জন্য কাজ করা দরকার। শুধু বসে বসে বিএনপি করি আর এই লোক দেখছে বেশি, এই লোককে সবই কি আমাদের, সবাইকে আমাদেরকে ভোট দেবে? ভোট দিতে তো ভোট তো নিতে হবে, আনতে হবে, তাদেরকে বলতে হবে, বোঝাতে হবে দেশের পরিস্থিতি কি। বিএনপিতে ম্যাডাম খালেদা কথা বলেছেন, বলা সাহেব তা করে নিয়ে যান। ম্যাডাম খালেদা জিয়ার যে এটিএমের টাকা 2 কোটি টাকা আসার কথা ছিল, এসেছিল, অ্যাকাউন্টে ছিল। এখন সেই টাকা বাড়তে বাড়তে 8 কোটি টাকা আছে। কিন্তু ম্যাডামের জেল মাপ হয়নি, জেল দিয়েই দিল। এটা তো ইচ্ছা, জেল দিব, দিয়ে দিল। শেখ হাসিনার বিরুদ্ধে 30টা মামলা ছিল, ম্যাডামের বিরুদ্ধে 15টা মামলা ছিল। শেখ হাসিনার মামলাগুলো কি করে উঠলো? আমরা ওই মামলা পুনর্বিচার চাই, এটা দেখতে চাই।
এই কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে তারেক রহমানের মামলা যেগুলো রয়েছে কোন মামলার প্রমাণ নাই, তার বিরুদ্ধে একটা মানি লন্ডারিং মামলা গ্রহণযোগ্য নয়, তদন্তে কোনো জায়গায় কোনো তার টাকা পয়সা নাই, কিন্তু ওনারা মানি লন্ডারিং মামলায় তাকে জেল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। গ্রেনেড হামলার মামলা, গ্রেনেড হামলা তারা নিজেরাই সৃষ্টি করেছে। এত গ্রেনেড মারে, এত গুলি করে, হাসিনা আর গায়ে লাগে না। একটা মানুষ মনে করে আমি একটা মানুষকে মারবো, সে নিরাপদ না, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে মারতে পারে। হাসিনা বেগমকে আপনার ঈশ্বরদী গুলি করে ট্রেনে, গায়ে লাগে না। আপনার ওই কি বলে যশোর সাতক্ষীরায় তার গাড়ি ভরে হামলা করে, উনার গায়ে লাগে না, আর কেউ মরে না। ওইসব মামলা দিয়ে আমাদের দলে অনেক নেতাকে জেলে রাখছিল, সব নেতা জেল থেকে বেরিয়ে গেছে। এবং আমরা মনে করি এই 21শে আগস্টের গ্রেনেড হামলা সম্বন্ধে যতগুলো হামলা হয়েছে সমস্ত হামলার বিচার হওয়া দরকার, তদন্ত করে বিচার হওয়া দরকার। কিন্তু আমরা তো দয়ার সাগর, বিএনপি দয়ার সাগর না, ধরলে আর না করতে পারেন না। তো আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক কিছু সবাই নামাজ পড়লেন, 6টা বেজে গেল। যাই হোক, আগামী নির্বাচন কিন্তু কঠিন। আমরা অনুরোধ করব, আমরা অনেকদিন বিএনপিতে শ্রম দিচ্ছি, আপনারা আমাদের একটা সুযোগ সৃষ্টি করে দেবেন। আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছেন বা আছে ঢাকার কুষ্টিয়া যেখানেই থাক, অন্তত আমাদের কথাটা বলবেন, যেন কেন্দ্রে যদি কোনো লোক থাকে আপনারাও বলবেন, তাদেরকে কেউ বলাবেন আমরা দেশের কাজ করতে চাই, মানুষের ভালো দেখতে চাই। আজকে কুমারখালী অনেক বড় বড় নেতা হয়েছে, নতুন নতুন বড় লোক হয়েছে। কুমারখালীতে একটা ভারী শিল্প কারখানা হয় নাই, যে কুমারখালীর শ্রমিকরা মানুষ সেখানে কাজ করে খাবে। আমরা কৃষিপ্রধান দেশ, আমরা অনেক কুমারখালীতে আমাদের বেশি। যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সময় দেয় নাই না। আমার অনেক কথা বলার ছিল, ফারাক্কা ব্যারেজের কথা বলার ছিল, আপনার তিস্তা ব্যারেজের কথা বলার ছিল। আজকে আপনারা প্রত্যাবরের মানুষ জানেন যে ফারাক্কা ব্যারেজে আমাদের কি আড়াই অবস্থা, এখন পানি ভেসে যায়, শুষ্কা পর্যন্ত পানি থাকে না। সবার সুস্বাস্থ্য কামনা করি এবং এই দোয়া মাহফিলে আপনারা অংশ নেবেন, এইগুলো আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, মহেন্দ্রপুরবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সবাই